আমরা দেখছিলাম যে ফুল স্ট্যাকের আমরা কিভাবে কাজ করতে পারি, মানে ওয়েব ডেভেলপমেন্টের দুইটা পার্ট আছে। একটা হলো ফ্রন্ট এন্ড আর একটা হইতেছে ব্যাক আর এন্ড। একটা হলো backend। হুম আচ্ছা, তো এটা পরে নোটটা কইরা নিও, ওই গত ক্লাসেরটা। হুম হুম আচ্ছা, তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের পার্টের মধ্যে আমরা আবার পরে কি কি দেখছিলাম, মানে আমাদের কয়টা স্টেপ শিখা লাগবো বা কি কি জিনিস শিখা লাগবো, ওইটা আমরা কালকে লিস্ট দেখছি নাকি? হুম হুম আচ্ছা, তো আমাদের দেখছি। শুরুটা হইব কি দিয়া, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট দিয়া নাকি? হুম আচ্ছা, তো ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ কি মেহেদি, একটু বোঝাও নি? হুম ব্যাক এন্ড ডেভেলপার মানে কাজ হলো মানে সফটওয়্যারের ভিতরের যে কাজগুলা, মানে সেটিংস একটা অপশন, ঠিক আছে, সেটিং এর ভিতরে যে কাজগুলো আছে ওইটাই আর কি ব্যাক এন্ডের কাজ। হ্যাঁ, মনে করো আমার একটা ওয়েবসাইট আছে, ধরো একটা দোকান বা দারাজের একটা ওয়েবসাইট আছে। তো ওই হুম ওয়েবসাইটে যখন আমি একটা বাটনে ক্লিক করা, তখন ওই বাটনটার কাজটা কি হবে, ওইটা আমরা মূলত ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ঠিক করে রাখছে, যে এই বাটনে হুম চাপ দিলে হুম কি কি ঘটনা ঘটবো, তাই না? হ্যাঁ আচ্ছা, তো ব্যাক এন্ডের কাজ হইতেছে যে মানে পিছনের বা ব্যাকগ্রাউন্ডের সব জিনিসপত্র, হুম বিভিন্ন অ্যাকশন প্লাস হ্যালো। বিভিন্ন ডেটা ডেটা ও প্রসেস করব, ঠিক আছে না? আচ্ছা, তো এরপরে এরপরে আমরা ব্যাক এন্ডের লাগে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখছিলাম। হুম হুম ওই প্রোগ্রামিং দেখছিলাম। ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে কয়টা আছে, জাভা স্ক্রিপ্ট আছে, জাভা আছে, পাইথন আছে, আর সি শার্প জাভা আছে। আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কোনটা শিখলাম, পাইথন? পাইথন। হ্যাঁ। আচ্ছা, পাইথন খাতার মধ্যে লিখে রাখবা সব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখতেছি পাইথন। আচ্ছা, হুম ঠিক এবং আছে। এখন চুজ করছিলাম কয়েকটা জিনিসের উপরে ভিত্তি করে আমরা পাইথন চুজ করছিলাম, এটা কালকে বলছি যে কেন পাইথনটা দরকার বা আমরা আপাতত পাইথন শিখতেছি কেন। হুম আচ্ছা, বলছিলাম। তো লিস্ট দেওয়া আছে, নোটও দেওয়া আছে, নোট দেখলে বুঝবা, ওটারে ইয়া করবা, লিখবা। আচ্ছা, তো পাইথন আমরা চয়েস করছিলাম এবং তারপরে সেকেন্ড যে জিনিসটা আমাদের শেখা লাগবে ওটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। ভার্সন কন্ট্রোল সিস্টেমের কাজ যেন কি? উম খেয়াল নাই তো। ওই যে খাতার মধ্যে লেখা নাই, এই জন্য খেয়াল নাই। ভার্সন কন্ট্রোল সিস্টেম দিয়া আমরা কি করতাম, আমরা দুই তিনজন একসাথে মিলা একটা কাজ করতে পারি, কোলাবোরেট করতে পারি, হুম, হুম, হুম। ঠিক আছে? তুমি অর্ধেক করলাম, আমি অর্ধেক করলাম, রাফি ভাই হ্যাঁ, অর্ধেক হ্যাঁ, হ্যাঁ, করলো। হ্যাঁ, হ্যাঁ। একটা বড় সফটওয়্যার তো আর একজন বানাইতো না, একটা বড় সফটওয়্যার বানাইতে গেলে তোমার হুম, 4-5 জন লোক লাগবে। কাজে ওই 4-5 জন লোক একসাথে যাতে কাজ করতে পারে, ওইটাই মূলত আমার ভার্সন কন্ট্রোল সিস্টেমের সাহায্যে আমি এই জিনিসটা ম্যানেজ করতে পারি, যে ও কতটুক করলো, ও কতটুক করলো। তো ওই ভার্সন কন্ট্রোল সিস্টেমটা আমরা কোনটা শিখবো, ওটা হচ্ছে গিট। ঠিক আছে, নামটা হুম কি? গিট। গিট। হ্যাঁ, এবং এই গিটের যে প্রজেক্ট গুলো আমরা বানাই ওইগুলোর বলা হয় রিপোজিটরি। রিপোজিটরি, হুম ঠিক আছে? তার রিপোজিটরি। মানে ধরো হুম আমি গিটের ভিতরে ঢুইকা একটা প্রজেক্ট বানাইছি, ওই প্রজেক্টটারে কি বলবো, গিট রিপোজিটরি। রিপোজিটরি না? হ্যাঁ, গিট হ্যাঁ, রিপোজিটরি। আচ্ছা, গিট এই রিপোজিটরি। রিপোজিটরি গুলা আবার স্টোর থাকে গিটহাবের ভিতরে। হুম মানে ওই গিটহাবের ভিতরে এই রিপোজিটরি বা প্রজেক্ট গুলা সেভ থাকে। হুম আচ্ছা, এরপরে আমরা শিখবো ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম। তো এটার ভিতরে কি পড়ে, যে মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর তোমার যে বেসিক, অর্থাৎ তুমি কেমনে একটা সমস্যার সমাধান করবা বা প্রোগ্রামিং এর সাহায্যে আমরা কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি, ওইটা মূলত আমরা শিখবো ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম পার্টে। এটা হইতেছে 3 নাম্বার পার্ট, হুম ঠিক আছে? হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। তাহলে 3 নাম্বার পার্টের নাম কি? ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম। হ্যাঁ, ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম, এটার ভিতরে আমরা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিক বা কেমনে আসলে সমস্যার সমাধান করে ওইটা শিখবো। আচ্ছা, গেল। তারপরে আমরা 4 নম্বরে শিখবো ডিজাইন প্যাটার্ন। ডিজাইন প্যাটার্ন জিনিসটা কি? ডিজাইন প্যাটার্ন হইতেছে বিভিন্ন সমস্যার সমাধান করার কিছু পদ্ধতি, বুঝছো? হুম এখন সমস্যা সমাধান করার পদ্ধতি বলতে বুঝাইতেছে যে
ধরো একটা জিনিস তুমি নর্মালি মানুষ যেমনি করে, যেরকম যদি আমি হ্যাঁ, দেখি, ধরো হ্যাঁ, আমি বাস চালাই, হ্যাঁ, এখন হুম। ওই বাস চালানোর তো একটা সিস্টেম আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মনে করো তুমি গাড়ি চালাইতেছো, তো গাড়ির মধ্যে একটা অ্যাক্সেলারেটর থাকে, ওই অ্যাক্সেলারেটর চাপ দিলে গাড়ি সামনে আগানো শুরু করে, হুম, ঠিক না? তাহলে ওই বাসের ভিতরে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা গাড়িরে সামনে নিতে পারি, ঠিক আছে? হুম, তো হুম, ডিজাইন প্যাটার্ন হচ্ছে একটা বড় মানে একটা সেটআপ, যে সেটআপের মাধ্যমে আমরা চাইলে বিভিন্ন সফটওয়্যার ডিজাইন করতে পারি চাইলে, ঠিক আছে? হুম, আচ্ছা, এটা না বুঝলেও সমস্যা নাই, আস্তে আস্তে করতে 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 দেখবা বুঝে ফেলতেছো, ওটা সমস্যা নেই। আচ্ছা, তো ডিজাইন প্যাটার্ন শিখলে আমরা বুঝতে পারবো যে ওয়েব ফ্রেমওয়ার্ক কেমনে কাজ করে, ঠিক আছে? এখন হুম, ওয়েব ফ্রেমওয়ার্ক তো আমরা জানি, ওয়েব ফ্রেমওয়ার্ক পরে দেখছিলাম যে ওয়েব ফ্রেমওয়ার্ক জিনিসটা কি। কাজেই আমরা ডিজাইন প্যাটার্ন যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ওয়েব ফ্রেমওয়ার্ক কেমনে কাজ করে। আচ্ছা, তো ওয়েব ফ্রেমওয়ার্ক কি কি হইতে পারে? ওয়েব ফ্রেমওয়ার্ক নির্ভর করে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছো। তুমি যদি জাভা শিখো, তাহলে তুমি স্প্রিং নিয়ে কাজ করবা। যদি পাইথন শিখো, তাহলে জ্যাঙ্গো নিয়ে কাজ করবা। আর যদি সি শার্প শিখো, তাহলে ডট নেট কোড দিয়ে কাজ করবা। বুঝছো? হুম। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তারপরে ডেটাবেস সম্পর্কে আমরা দেখছিলাম, 5 নাম্বার যেটা আমরা শিখবো সেটা হইতেছে ডেটাবেস। ডেটাবেস মানে কি? মানে ডেটার একটা টেবিল বলা যায়, হ্যাঁ? হুম, তুমি ডেটা গুলা যেখানে স্টোর করে রাখবা ওইটাই হলো ডেটাবেস। ডেটাবেস কয় প্রকার হইতে পারে? 2 প্রকার। একটা হইতেছে রিলেশনাল আর একটা নন রিলেশনাল। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আর রিলেশনাল মানে এটা কি আমরা বলছিলাম গতদিন, যে টেবিলের মতো, যে একটা টেবিলের তুমি যদি একটা সারি ফিক্স করে লাও, তাহলে তার কলাম কিন্তু ফিক্স হয়ে যায় অটোমেটিক। মানে কলামও হুম, তোমার ফিক্স হুম, করলে তুমি একটা পয়েন্টের ডেটা তুমি বের করতে পারবা। হুম, মনে আছে হুম। কি আমি যে টেবিল কালকে আকারে এটা দেখাইছিলাম, দেখাচ্ছি। যে একটা সারি আর একটা কলাম ফিক্স করলে আমরা ওই টেবিলে থাকা ডেটাটা বের করতে পারি। হুম, হুম, মনে করো আমি যদি একটু দেখাই, এই যে এরকম আমি কালকে গতকাল আঁকছিলাম, যে এরকম একটা টেবিল যদি থাকে আমার, এবং এখানে যদি সারি কলাম থাকে, তাইলে আমার যদি আমি ধরো 1 2 3 4, এটা 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার, 4 নাম্বার কলাম, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 4 নাম্বার সারি। এখন এখানে ধরো জিরো আছে, জিরো আছে, থ্রি আছে, শূন্য আছে, নাইন আছে। আচ্ছা, এখন আমি যদি তোমার বলি এই 9 নাম্বার আইটেমটা কয় নাম্বার সারি আর কয় নাম্বার কলামের পার্ট? উম 1 নাম্বার সারির 3 নাম্বার কলামের। না না না, সারি কিন্তু এগুলা, এগুলো হইতেছে সারি। ও, ঠিক আছে। তার মানে তিন নাম্বার 3 নাম্বার সারির এক সারির নাম্বার 1 নাম্বার কলামের কলাম। একটা ডেটা হইতেছে 9। হুম, 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 ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছি তো। এইগুলা হইতেছে রিলেশনাল ডেটা টাইপের, রিলেশনাল ডেটাবেজের বৈশিষ্ট্য, এরকম টেবিল ফর্মে ডেটা গুলা সেভ থাকে। বুঝছি? হুম, বুঝছি। আচ্ছা, বা ওই যে আমি কালকে উদাহরণ দিছিলাম যে কয়টা শার্ট কিনছি, ওই শার্টের সাথে শার্টের মানে নাম্বার অ্যাড করা থাকবো ডেটাবেজে, অর্থাৎ শার্টের সাথে শার্টের নাম্বার ফিক্স করা। হুম, যদি খাতার মধ্যে নোট না করো তাহলে মনে থাকবো না। আর আজকে থেকে নোট করবা, এই লেগে খাতা কলম লয়ে বইছি তো। আগের গুলা তো আমি দিয়াই দেন, বা আমি নোট কইরা তো দিছি অলরেডি। তোমরা ওটা তুলবা, তুইলা বোঝার চেষ্টা করবা যে কি কি বলছিলাম, মানে মনে করবা যে কি কি বলার চেষ্টা করছিলাম। আচ্ছা, তো যেটা বললাম রিলেশনাল ডেটাবেজে ডেটাগুলো স্টোর থাকে। আগের ক্লাস তো রেকর্ড করা নাই, তো এটা আমি পরে তোরে এক সময় বুঝাই দেব, না সমস্যা।
আগের ক্লাস রেকর্ড করেনি, কিন্তু আজকে যেগুলো বলতেছে আমি মোটামুটি রিভিউ করে দিতেছি সবগুলাই, ঠিক আছে? তো হুম। ওটা প্যারা নাই। আর রাবি, চাইলে তো ফোনে ফোনে জয়েন হয়েছিস না, কথাও বলতে পারোস, সমস্যা নাই। প্রশ্ন থাকলে কথা বলতে পারোস। আচ্ছা, তারপরে রিলেশনাল ডেটাবেজের জন্য, আচ্ছা, তো রিলেশনাল ডেটাবেজের মধ্যে আমাদের কয়েকটা কাজ আছে। রিলেশনাল ডেটাবেজ আমরা কই কই ইউজ করি? আমরা ইউজ করি ধরো যেখানে খুব ইম্পর্টেন্ট ডেটা রাখা লাগে। যেরকম ধরো তুমি একটা স্টোর বা একটা দোকানের সফটওয়্যার ম্যানেজ করতেছো, বা দারাজের সফটওয়্যার তোমার কাছে আছে। এখন ওই দারাজের সফটওয়্যারে তোমার তো একটা কাস্টমার যদি অর্ডার দেয়, ধরো 5টা শার্ট যদি অর্ডার দেয়, তাহলে তার ওই শার্টের নাম্বারটা ইম্পর্টেন্ট না? এখন তুমি যদি ডেটা বেজে ওটা 10টা হয়ে সেই বইয়ে থাকে, তাহলে তো সমস্যা। তুমি তো কাস্টমারের 10টা শার্ট পাঠিয়ে দিবা, তো এটা বিরাট বড় সমস্যা না? হুম। কাস্টমার অর্ডার দিল 5টা, তুমি পাঠিয়ে দিলা 10টা, কাস্টমারও খুশি থাকলো না, তোমার তো লস হয়ে গেল। তো এরকম যে সকল বিষয় আছে ওইখানে আমার রিলেশনাল ডেটাবেজের কাজটা খুবই ইম্পর্টেন্ট। এবং ট্রানজেকশন সিস্টেম যেগুলো আছে, ধরো টাকা লেনদেনের যে সাইট গুলো আছে, ওইগুলোতেও এই ডেটাটা খুবই ইম্পর্টেন্ট। রিলেশনাল ডেটাবেস আমরা ওই ক্ষেত্রে ইউজ করতে পারি। এবং ওই যে নিচে উদাহরণ দেওয়া আছে যে ব্যাংকিং সিস্টেম বা ই কমার্স অ্যাপ যেগুলো আছে, এই যে এখানে, এই যে ব্যাংকিং সিস্টেম এবং ই কমার্স অ্যাপ যেগুলো আছে ওইগুলোতে আমাদের রিলেশনাল ডেটাবেজের কাজ আছে। আচ্ছা, এবং এরপরে বলছিলাম যে রিলেশনাল ডেটাবেজের কয়েকটা উদাহরণ কি হইতে পারে, বা কয়েকটা সার্ভিস কি কি হইতে পারে, যে মাইস্কুয়েল, ওরাকল, এসকিউএল সার্ভার এবং পোস্টগ্রি এসকিউএল। তো আপাতত তোমরা বুঝবা না যে জিনিসটা কি, কিন্তু মনে রাখো যে জিনিস কিছু একটা আছে। ওটার মধ্যে আমরা শিখতেছি মাইস্কুয়েল, ঠিক আছে? হুম। মাইস্কুয়েল শিখতেছি। মাইস্কুয়েল হলো একটা তোমার একটা সিস্টেমের মতো। আহ, ওইটা আমরা শিখবো যাতে করে আমরা ডেটা সেভ করে রাখতে পারি এবং ডেটা আদান প্রদান করতে পারি। ডেটা সেভ করা বা ডেটা ওইখান থেকে লোড করা সবই করতে পারবো, ঠিক আছে? মানে ওইলো একটা মানুষের মতো, যারা তুমি প্রশ্ন করতে পারবা যে ভাই আমার ডাটাটা দেন, বা ওরা তুমি একটা ডেটা দিয়ে বলবা যে ভাই আমার ডাটাটা সেভ করে দেন। মানে ওইলো একটা মানুষ, মিডলম্যান, যারা বলবো ভাই আমার ডাটাটা সেভ করে দেন, নাহলে ভাই আমার ওই যে আমার আপনারা যে ওই দিন একটা ডেটা দিছিলাম ওইটা আমারে দেন, এখন আমি দেখতে চাইতেছি। তো ও হইলো ওই মানুষটা, অর্থাৎ হিসাব রক্ষক। বুঝছো? ও তোমার হিসাব কিতাব রাখে দেয়। বুঝলা? হুম। হুম, বুঝছি। আচ্ছা, এরপরে আমরা ওই যে বলছিলাম যে ব্যাংকের মধ্যে গেলে তুমি যদি টাকা তুলতে চাও, তুমি তো ব্যাংকের কর্মকর্তারে বললেই হইতো না যে ভাই আমার 500 টাকা দেন, ও তো তোমার দিব না, তাই না? না। তখন তোমার একটা সিস্টেমিক ওয়েতে যাইতে হইব। এয়ারবাডটা দিত, হুম। এয়ারবাডটা দিত। আচ্ছা, সিস্টেমিক ওয়েতে যাইতে হইব। হ্যাঁ হ্যাঁ, মাইস্কুল হইতেছে ডাটা সংগ্রহ করে, বা ডেটা তো তোরে ব্যাকও দিব, মানে ইনপুট আউটপুট ডেটাবেজের মতো বা এক্সেল শিটের মতো। ওরে তুই কিছু একটা দিবি, ওই আবার তোরে ব্যাকও দিতে পারো। লোড এন্ড সেভ এরকম, মানে হিসাব রাখে শেয়ার টাইপ, ঠিক আছে? তো আহ এখন ব্যাংকে গেলে, তো তুমি চাইলে তো আর 500 টাকা একটা লোককে বললেই দিব না। তো সিস্টেমে কেমনে যাইতে হইব? ধরো তোমার একটা দিতে হইব যে ভাই, একটা চেকে তোমার ধরো লিখতে হইব যে আমি 500 টাকা তুলতে চাইতেছি। ওই 500 টাকার চেকটা ফিল আপ কইরা তুমি তারা জমা দিবা, পরে ও তোমার টাকাটা ব্যাক করবো, মানে 500 টাকাটা ব্যাংক থেকে বের করে দিব। তো এই যে আমরা এই চেকের মাধ্যমে যে আদান প্রদান গুলো করতেছি, হিসাব নিকাশ, তো এটা আমরা ওই মায়াস্কুলের সাথেও করি। বুঝছো? ওই মায়াস্কুল হইতেছে ওই আমার হিসাব রক্ষক লোকটা। এখন তারে আমি এসকিউএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারে আমি বিভিন্ন ডেটা সেভ করার জন্য বলতে পারি এবং বিভিন্ন ডেটা আমারে দেওয়ার জন্য বলতে পারি। বুঝলা? হুম, বুঝছি। আচ্ছা, তাহলে এসকিউএল জিনিসটা কি? মায়াস্কুলের এর সাথে কথা বলার ভাষা, ঠিক আছে? হুম, ঠিক আছে। এগুলো কিন্তু নোট করো, হ্যাঁ? নোট, নোট খাতা রেখে নোট করো। আচ্ছা, তারপরে নন রিলেশন কোনগুলা? যেগুলা আমার মানে এত বেশি ইম্পর্টেন্ট ডেটা না,
তো ওইগুলো আমরা নন রিলেশনাল ডেটাবেজে চাইলে সেভ করে রাখতে পারি। এবং নন রিলেশনাল ডেটাবেজের কয়েকটা উদাহরণ হতে পারে মঙ্গোডিবি, কাউচিডিবি বা ক্যাসেন্ড্রা। আমরা শিখবো মঙ্গোডিবি। হুম। আচ্ছা। এবং এটা ব্যবহার করা হয় রিয়েল টাইম অ্যানালিটিক্স এ। রিয়েল টাইম অ্যানালিটিক্স মানে ধরো ভিউ, কোন একটা ওয়েবসাইটের কি পরিমাণ ট্রাফিক ঢুকতেছে, মানে কি পরিমাণ মানুষ ঢুকতেছে, এগুলার একটা হিসাব কিতাব, জাস্ট র একটা হিসাব তোমার দরকার, ওই হিসাবটা তার তোমার দিব। মঙ্গোডিবির সাহায্যে আমরা ওই হিসাব নিকাশটা করব বা হিসাবটা রাখবো। আচ্ছা। তো এটা গেল। এখন তারপরে আছে আমার ফ্রেমওয়ার্ক, যেটা মেইন ইম্পর্টেন্ট, সেটা হইতেছে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক জিনিসটা হইতেছে তোমারে ব্যাক এন্ড বানানোর বিভিন্ন টুলস দিব। ফ্রেমওয়ার্কটা, ওয়েব ফ্রেমওয়ার্ক যেটা আমরা বলি। এখন টুলস বলতে কি, ধরো তুমি আহ, একটা মেশিন ঠিক করবা। যেরকম কি মেশিন ঠিক করবা, ধরো তুমি একটা টিভি ঠিক করবা বা তুমি একটা রোবট বানাইবা। এখন রোবট বানাইতে গেলে তোমার তো রেঞ্জ, মানে ধরো মারতুল বা কিছু তার প্লাস তোমার চাক্কা, মানে বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগবে না? হুম। হুম। আদারওয়াইজ তো তুমি রোবট বানাইতে পারবে না। এখন তোমার এই যে বিভিন্ন টুলস তোমার দিতেছে, তো ওয়েবসাইট বানানোর জন্য তোমার বিভিন্ন টুলস দিব কেডা? ওয়েব ফ্রেমওয়ার্ক। ওয়েব এখন আমরা ফ্রেমওয়ার্ক। দেখবো, এখন না বুঝলেও সমস্যা নাই, ওটা আমরা আস্তে আস্তে পরের দিকে দেখবো। আচ্ছা। এবং তারপরে আমার রাউটিং হ্যান্ডেল করতে পারে ও। এই যে সেকেন্ড যে কাজটা, এই যে ওর কয়েকটা কাজ আছে, কাজগুলো কি কি? একটা হচ্ছে ব্যাক এন্ড বানাইতে আমার সাহায্য করে, প্রথমটা। তারপরে রাউটিং হ্যান্ডেল করতে সাহায্য করে, ওটা আপাতত বোঝার দরকার নাই। তারপরে রিকোয়েস্ট এন্ড রেসপন্স দিতে পারে, অর্থাৎ আমার কাস্টমার ওয়েবসাইটে ঢুইকা তোর একটা বাটনে চাপ দিল, তো ওই রিকোয়েস্টটা হুম। ওয়েব ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমার কাছে আসবো, মানে ব্যাক এন্ডে আসবো। এবং ব্যাক এন্ড ওই ফ্রেমওয়ার্কে দিয়া ওই রিকোয়েস্টের মানে রিকোয়েস্টের রেসপেক্টে যে কোনো একটা রেসপন্স দিব। ঠিক আছে? রেসপন্স মানে ধরো একটা, হুম। মানে ব্যাক, একটা কিছু একটা ব্যাক দিব ওই কাজের প্রেক্ষিতে। এবং ডেটাবেজের সাথে ইন্টারাকশন করতে সাহায্য করে, অর্থাৎ ওই যে ক্যাশিয়ারের সাথে ইন্টারাকশন করতে সাহায্য করে। এবং সিকিউরিটির বিভিন্ন কাজ করতে সাহায্য করে। আচ্ছা, ভালো কথা। তো এখন তাহলে সামারি কি, এই যে ওয়েব ফ্রেমওয়ার্ক যে জিনিসটার কথা বললাম, ও আমারে এপিআই বানাইতে সাহায্য করে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এপিআই জিনিসটা কি? এপিআই হইতেছে, এপিআই পূর্ণরূপ কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আচ্ছা, তাহলে আমরা ব্যাকএন্ড যে ফ্রেমওয়ার্কটা, ওয়েব ফ্রেমওয়ার্কের সাহায্যে বিভিন্ন এপিআই বানাইতে পারি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। বুঝছো? এখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এপিআই হইতেছে হুম। ওই যে আমার ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের সাথে যোগাযোগ রক্ষাকারী একটা বান্দা বা যোগাযোগ রক্ষাকারী একটা লোক, যে ফ্রন্ট এন্ড থেকে বিভিন্ন জিনিস, মানে বিভিন্ন মেসেজ নিব এবং ওই মেসেজটা ব্যাক এন্ডে দিব, এবং ব্যাক এন্ড থেকে আবার বিভিন্ন মেসেজ নিব এবং ওই মেসেজটা প্রসেস করে আবার ফ্রন্ট এন্ডে দিব। এটা হইতেছে এপিআই এর কাজ। তো এপিআই বানাই আমরা কার সাহায্যে? ফ্রেমওয়ার্কের মাধ্যমে এপিআই এর বানাই। ঠিক আছে? আচ্ছা। হুম। এখন মনে করো তুমি একটা এআই বানাইছো বা এআই মডেল বানাইছো, বা যে কোনো কিছু তুমি যখন ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে চাও, তখন আমার এপিআই এর সাহায্য লাগে। হ্যাঁ, ওয়েবসাইটের যে সিস্টেম গুলা করার জন্য এপিআই এর সাহায্য লাগে। মেসেজিং থেকে শুরু করে মানে যত যত সার্ভিস সম্ভব হয় ওগুলোর জন্য এপিআই এর সাহায্য লাগে। আচ্ছা। তো এইটুকুই গত ক্লাসের পর আসিল। তো এখন আজকের ক্লাস থেকে সরাসরি নোট করা শুরু করবা। আচ্ছা। তো এটা হইতেছে একটা ওয়েবসাইটের কোড, মানে স্ট্যাটিক ওয়েবসাইটের কোড। স্ট্যাটিক জিনিসটা কি এবং ডাইনামিক জিনিসটা কি, ওটা আমি বুঝাইতেছি। এটা সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম, হুম। ওয়েবসাইট ডট এইচটিএমএল দিয়া। তো এই যে এই যে ফাইলটা আমার যেটা, তো এটা আমি যদি ক্লিক করি, ক্রোমে যদি ওপেন করি, এই যে একটা লেখা আসছে না উপরে? হুম। হুম। আচ্ছা, দেখা যায় তো না? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এই লেখাটা চাইলে আমি চেঞ্জও করতে পারি।
যদি আমি ভিডিও দিই দেখো, এই যে বড় হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে একটা ওয়েবসাইট আমি ওপেন করলাম, এটা কিন্তু তুমি সার্চ দিলে পাবা না, তাই না? হুম এই ওয়েবসাইটটা তুমি সার্চ দিলে পাবে না, কারণ এই ওয়েবসাইটে এখন লাইভ নাই। লাইভ নাই, ঠিক আছে? লাইভ নাই মানে কি? ধরো তুমি এই যে এই যদি সার্চ দাও ইউটিউব, youtube.com লিখলে ইউটিউব এসে পড়বো, বা facebook.com লিখলে ফেসবুক এসে পড়বো। এরকম লাইভ তো নাই জিনিসটা, তাই না? হুম। লাইফ নেই, মানে হ্যাঁ। তুমি ওয়েবসাইট ডট এইচটিএমএল লিখে সার্চ দিলে কিন্তু ওটা আসবে না, তোমার ব্রাউজারে আসবে না। এখন মনে করো এই ওয়েবসাইটে যদি আমি বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করতাম, যেরকম যদি আমি একটা বাটন অ্যাড করতাম, কিছু একটা অ্যাড করতাম, ওইটাতে চাপ দিলে যদি কিছু না হইতো, সেই ক্ষেত্রে ধরো আমি একটা বাটন অ্যাড করি। এখানে বাটন অ্যাড করার জন্য এটা একটা বাটন নাম থাকবো, চলে গেছে। এই যে ধরো এই বাটনটা চাপ দিলে কিছু হইতাছে কি? না। না, বাটনে চাপ দিলে কিছু হইতেছে না, তার মানে এই জিনিসটা এখনো ডাইনামিক হয়েছে না, মানে স্ট্যাটিক হিসেবে আছে, অর্থাৎ বাটনে কোনো ফাংশনালিটি কাজ করতেছে না। কিন্তু তুমি যদি অন্য একটা ওয়েবসাইটে যাও, ধরো কোনো একটা ওয়েবসাইটে যদি যাও, ধরো এই যে ডাব্লিউএসপি স্কুলের ওয়েবসাইটে যাই, এই বাটনে চাপ দিলে একটা কাজ হইতাছে, এই বাটনে চাপ দিলে একটা কাজ হইতাছে, ঠিক আছে? হুম তার মানে এই ওয়েবসাইট গুলো হইতাছে ডাইনামিক। এবং আমার যেটা এটা হইতেছে স্ট্যাটিক, অর্থাৎ কোনো কিছু কাজ করতেছে না, বা বাটনে চাপ দিলে আহ, যা যা কিছু হইতেছে মানে কিছু হইতেছে না। এটা হইলো ঘটনা। আচ্ছা, তো ডাইনামিক ওয়েবসাইট হইতেছে এরকম যে প্রত্যেকটা জিনিস কাজ করবো, একটা একটা কাজ করবো, এবং তুমি চাইলে অ্যাকাউন্ট অ্যাকাউন্টও করতে পারো। একটা জিনিস কাজ করতেছে, যে চাপ দিলে এটা কাজ করতেছে। আচ্ছা, তো এটা হইতেছে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। এখন তুমি একটা ওয়েবসাইটে কোড গুলা আসলে দেখতে পারো, ঠিক আছে? কেমনে দেখতে পারো? ব্রাউজারে যায় যদি তুমি রাইট ক্লিক দাও, রাইট ক্লিক মাউসের রাইট ক্লিক যদি দাও, তখন তুমি হুম। ইন্সপেক্টের নামে একটা অপশন পাইবা। ইন্সপেক্টে যদি চাপ দাও, তাহলে তুমি এই যে এই পাশে আমি যে কোডটুকু লিখছি ওটা দেখতে পারবে এখানে। হ্যালো। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, দেখছো? এই যে এই কোডটুকু হুম। লেখা হয়েছে এই ওয়েবসাইটটা বানানোর জন্য। তাহলে তুমি, তাহলে তুমি অন্য একটা ওয়েবসাইটে যা দেখো তো। হ্যাঁ, এখন তুমি এটা তো চিন্তা করতে পারো যে পার্সোনাল। ইউটিউবে যাই। কারণ ইউটিউবে যাই, ধরো আমার একটা চ্যানেল আছে কোড ব্র্যাকেটস, ওই কোড ব্র্যাকেটস ওয়েবসাইটে যাই। মজার জিনিস, কোড ব্র্যাকেটস ইউটিউব চ্যানেল, আগে আমি ভিডিও বানাইতাম এটাতে। যাই হোক, এখন মনে করো এই যে এইখানে এই যে ভিডিওটা আছে না, হুম হুম আমি এখানে রাইট ক্লিক দিলাম, ইন্সপেক্টে চাপ দিলাম, এই ওয়েবসাইটের কোড গুলো চলে আসছে, দেখছো? হুম এখন তুমি চিন্তা করতে পারো, তাহলে কোড তো আমি চাইলে কপি করে এরকমই আরেকটা ওয়েবসাইট চাইলে বানাইতে পারি, ঠিক আছে না? হুম। কিন্তু নিশ্চয়ই। ওইটা তুমি বানাইতে পারবা না, কারণ এখানে ডেটাবেজের সাথে সবকিছু লিঙ্ক আপ করা আছে। অর্থাৎ এখানে যে ভিডিও ফাইলগুলো আছে, এই ফাইলগুলো কিন্তু তোমার কাছে নাই। তুমি যদি এটা কপি করে আরেকটা ফাইল বানাইতে চাও, কিন্তু কাজটা করবো না, ওটা কাজই করবো না, ঠিক আছে? কারণ এই ফাইলগুলো তোমার হুম কাছে নাই, এবং এই ফাইলগুলো ডেটাবেজের সাথে লিঙ্ক আপ করা আছে। অর্থাৎ এখানে লাইক কত, এখানে কত বছর আগে ভিডিওটা দেওয়া হয়েছে, সবকিছু ডেটাবেজের মধ্যে সেভ করা আছে। মনে আছে ডেটাবেজের কথা? হুম হুম মানে ডেটাবেজে সব ডেটা সেভ করা থাকে। এখন দেখো আমি একটা কাহিনী করি। কাহিনীটা হইতেছে, মনে করো আমি ভিডিওতে যাই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ।
ভিডিওতে যাই। আমরা যাই। হুম, এই দাও, আমার ভিউ দেখছো কত? ভিউ কত, 71 না, 71 না, হুম। ভিউরা 2 মিলিয়ন বানাই দিই। দেখছো? এটা কেমনে? 2 মিলিয়ন ভিউ হয়ে এটা কি গেছে। সব তুমি এটা, সেভ করবো? তুমি এটা স্ক্রিনশট মাইরা তুমি চাইলে ফ্রেন্ডদেরকে দিয়া তুমি বুঝাইতে পারো, দেখ আমার ইউটিউবে 2 মিলিয়ন ভিউ গেছে। কিন্তু তুমি যদি রিফ্রেশ দাও তাহলে দেখবে এটা আবার যাবে। আচ্ছা, এখন এই দেখো, আবার 71টা চলে আসছে। এখন কেন এটা চলে গেছে? কারণ তুমি যখন রিফ্রেশ দাও, এই ডেটাটা সেভ করে থাকে একটা ডেটাবেসে। ওই ডেটাবেসের কাছে আমার এই এপিআই রিকোয়েস্ট পাঠায় যে ভাই, আমার এই ভিডিওর ভিউ কত এটা তুই দেখা এই জায়গাটাতে। তখন ও আবার ডেটাবেস থেকে লোড নেয় অরিজিনাল যে ভ্যালুটা যেটা ইউটিউবের কাছে আছে, 71টা ভিউ। হুম। বুঝছো? অর্থাৎ এইগুলা সব ডেটাবেজে সেভ থাকে, তুমি যত এডিট করো চাইলে, কিন্তু ওটা ইউটিউবের ডেটাবেস থেকে আবার যখন লোড নিব, যখন তুমি রিফ্রেশ করবা তখন নতুন করে লোড নিব। নতুন করে যখন লোড নিব তখন ওটা আর তুমি মানে আগেরটা দেখবা না। তো এটা করা যায়, যে এনে আরেকটা কাজ করতে পারো। আমি কি চাইলে লাইকের মধ্যে ওটা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো জায়গায় করতে পারো। মনে করো এখানে 72 সাবস্ক্রাইবারের জায়গায় লিখে দিই 2 মিলিয়ন তোমার। হুম। এই যে, আচ্ছা, করো। ঠিক আছে, দেখছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু গেল, এটা একটা স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের যে বৈশিষ্ট্য, এটুকু গেল। এখন আমাদের মেইন কাজ হইতেছে আমাদের এই ব্যাকএন্ড শেখার জন্য কি কি করা লাগবে ওইটাতে যাওয়া। এখন ফার্স্টে আমরা পাইথন ইনস্টল দিব ল্যাপটপে বা কম্পিউটারে। আচ্ছা, এখন হ্যালো মাহাদি, সার্চ দে পাইথন ফ্রি ডাউনলোড। এই যে এরকম একটা লিঙ্ক পাইবি, এটাতে চাপ দিবি, ডাউনলোড করে যে পাইথন 3.14 ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার। আচ্ছা, হুম। পরে এটাতে চাপ দিয়া ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ, ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার চাপ দিলাম। এটা ডাউনলোড করবি, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, পরে পাইথন ইনস্টল দে। এখন এটার মধ্যে ওয়াই দে, ওয়াই, ওয়াই লেখা এন্টার দে, এবং পিসি রিবুট দেওয়া লাগবে, ঠিক আছে? ওয়াই। হ্যাঁ, ওয়াই দিয়ে এন্টার দে এবং পিসি রিবুট পরে এই যে এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইয়া চাইবো। এবং হ্যাঁ, ইয়েস দে, ইয়েস দেওয়ার পরে আবার এরকম আসবো, ইয়েস। এরকম আসছে, আবার ওয়াই দে, ওয়াই দিয়ে এন্টার দে। হ্যাঁ। ওয়াই দিয়ে এন্টার দেওয়ার পরে আবার ওয়াই দিয়ে এন্টার দে। পরে দেখবি নিচে এরকম ডাউনলোড হইতেছে। হুম। আচ্ছা, পরে দেখা যাইতেছে যে ভিউ, কি ভিউ অনলাইন হেল্প, এন্ড দিয়া এন্টার দে, পরে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এন্ড দি এন্টার। হ্যাঁ, এন্ড দিয়ে এন্টার। আচ্ছা, ব্রাউজারে যায় ডাউনলোড দে পাইচার, এটা PYCHAR। এটা ক্রস করে দেন। হ্যাঁ, ওটা কাইটা দে, ওটা কাইটা দে। পরে সার্চ দে ডাউনলোড পাইচার। ডাউনলোড পাইচার। তারপরে উইন্ডোজের জন্য জিনিসটা ডাউনলোড দে। আচ্ছা।
তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাতে চাপ দেবো exe তে। এই যে মাত্র যে জিনিসটা ডাউনলোড করলাম। মানে অন্য অন্য ড্রাইভে নিয়ে নে ডটটা। পরে এই যে এরকম এরকম আসবো, ইএস চাপ দেবো, মাঝখানে একটা অপশন আসবে যে আমার অনেকগুলো চলে আসছে, কয়েকবার চাপ করছিলাম তো। দেখতো। তো এখানে আছি আমরা। এখন যদি নেক্সট দেই, তারপরে আমি সেভ করবো কোথায়, ধরো, আচ্ছা আমার জায়গা আছে বহুত, কাজে আমি এখন চেঞ্জ করছি না। হ্যাঁ, রাব্বি তো চেঞ্জ কইরা ব্রাউজ কইরা নিচে একটা অপশন সিলেক্ট করছিল, অর্থাৎ এই ড্রাইভে সেভ করতেছিলি। তো আমার তো ওই ড্রাইভে সেভ করার প্রয়োজন নাই, আমার যে ফোল্ডার আছে ওই ফোল্ডারই থাকুক, সমস্যা নাই। আচ্ছা, টোটাল স্পেস দরকার 3.2 জিবি, অর্থাৎ 3.2 জিবি দরকার। নেক্সট দিছি। পরে কি, পিন ফোল্ডার টু দ্য পাথ, ডেস্কটপ, ক্রিয়েট কনটেক্সট মেনু। আচ্ছা, ডেস্কটপ শর্টকাট, যদি টিক চিহ্ন দিয়েছি, এটা ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, যদি শর্টকাট দরকার হয় এই যে এরকম এরকম একটা শর্টকাট দিয়ে দিব, এই যে এরকম আসা পড়বে। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আপডেট পাথ ভ্যারিয়েবল রিস্টার্ট নিডেড, অ্যাড বিন ফোল্ডার টু দ্য পাথ, দরকার নাই। আপডেট কন্টেক্সট মেনু, ওপেন ফোল্ডার। আচ্ছা, আর কিছু দরকার নেই, নেক্সট দিয়া তারপরে ইনস্টল। ওকে। ঠিক আছে। হুম আচ্ছা, তো এটা হইতেছে মূলত আইডিইর কাজ, যাতে করে আমরা খুব সহজেই আমরা আহ, ইয়ে করতে পারি, মানে সহজে যাতে কোড করতে পারি, কোড করাটা যাতে আমাদের জন্য কষ্টকর না হয়, তো ও এই কাজটা করতেছে। আচ্ছা, আচ্ছা, বুঝাইতে পারলাম আইডিইর কাজটা কি। হুম 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 আচ্ছা, তারপরে রাব্বির কি ইনস্টল হয়ে গেছে। চল। হ্যাঁ। আচ্ছা, এরকম অপশন আসছে। হ্যাঁ। আচ্ছা, এরকম আসলে যে সেম। রান, রান রান পাইচার ক্লিক করে ফিনিশ দিয়ে দেয়। পরে রান করে ফিনিশ। ঠিক আছে। পরে নেক্সট। এরকম এরকম আসবো, এরকম আসবো দেখে। নেক্সট আসছে। পরে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্টেন্স ইউজার এগ্রিমেন্ট, অ্যাকসেপ্ট করলাম দ্য টার্মস। আচ্ছা, দেন কন্টিনিউ দেই। তারপরে ডোন্ট সেন্ড দিয়া দেয়, এটা ডোন্ট সেন্ড দিয়া দেয়। নেক্সট ডাটা শেয়ারিং এর যে জিনিসটা, ডোন্ট সেন্ড দিয়া তারপরে ওই যে পাইচার ওপেন হয়ে গেছে, তারপরে এলাও। হ্যাঁ, পরে এরকম একটা পরে ইন্টারফেস। সেন্টেন্স। এখন আমি এটার ভিতরে কি করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, এই যে নিউ, ডান পাশে নিউ লেখা না, নিউ এ চাপ দিয়ে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নিউ প্রজেক্ট। ওই প্রজেক্টের নাম দিলাম ধর পাইথন প্রজেক্ট। আচ্ছা, যে নাম আছে ওইটাই, সমস্যা নাই। আচ্ছা, বুঝলাম। তাহলে এরকম আসছে না এইখানে, এই যে এইখানে পাইথন। এরপরে এই যে এখন একটা ইম্পর্টেন্ট কথা আছে, এই যে এখানে একটা জিনিস লেখা আছে ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার। হ্যাঁ, তো এই হ্যাঁ। জিনিসটা কি, ওটা আমি পরে বলতেছি। আপাতত আমাদের সিলেক্ট করতে হবে এটা, কাস্টম এনভায়রনমেন্ট, এটা সিলেক্ট করতে হবে। বা এটা সিলেক্ট করলেও চলবো, কিন্তু আমরা ওই কাস্টম এনভায়রনমেন্ট সিলেক্ট করি। ঠিক আছে। তো ইন্টারপ্রেটার এর ভিতরে আমরা সিলেক্ট করতেছি কোনটা, কাস্টম এনভায়রনমেন্ট। তারপরে এখানে ভার্চুয়াল ইএনভি থাকবো, সমস্যা নাই। তো বাকি সব ঠিক আছে। পরে ক্রিয়েট, আচ্ছা কই ক্রিয়েট হইব, পাইথন প্রজেক্ট ফাইলসে। আচ্ছা, এই ফাইলসটা কই আছে, আহ, এই যে এই লোকেশনে আমার ফাইলটা থাকবো আর কি, পাইথন প্রজেক্টের যে ফোল্ডারটা করলাম এই যে এটা এখানে, অর্থাৎ এই যে ওই, এই যে এটার ভিতরে। হ্যাঁ, পাইথন প্রজেক্ট। ঠিক আছে। আচ্ছা,
বা এটা আমরা চাইলে চেঞ্জও করতে পারি। ধর আমি ডকুমেন্টের ভিতরে রাখতে চাই, ডকুমেন্টের ভিতরে চাইলে রাখতে পারি। ঠিক আছে, ডকুমেন্টের ভিতরে যে আমি একটা ফোল্ডার করি, বা বি আমার টিউটোরিয়াল নোটের ভিতরে এখানে একটা ফোল্ডার করি, প্রজেক্টস। আচ্ছা, ফোল্ডার সিলেক্ট করা শেষ। আচ্ছা, তো এখন ক্রিয়েটে চাপ দিব। ঠিক আছে, নতুন একটা প্রজেক্ট ওপেন করি। হ্যাঁ, নতুন একটা বেসিক পাইথন দিই, পাইথন বিএনপি, এই অপশনটা বাদ দেন। আচ্ছা, আবার শুরু করি, একটা ভুল হয়েছে একটু। আচ্ছা, তাহলে আবার ঢুকতেছি। হ্যাঁ, শুরু থেকে ঢুকতেছি, দেখ, ঢুকতেছি। আচ্ছা, এই যে এই 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 পাশে চাপ দিয়ে আমি নতুন একটা প্রজেক্ট করব। এই প্রজেক্টে একটু ঝামেলা হয়েছে, ওটা আমি অন্য ইন্টারপ্রেটার সিলেক্ট করছি। আচ্ছা, এই যে থ্রি ডটটা আছে না, পাইচার ওপেন করবো। ওপেন করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস থাকবো, এখানে নিউ এ চাপ দিব। ঠিক আছে, নিউ এ চাপ দিয়া নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টের ভিতরে যা আছে তা ওইটা সিলেক্ট করে দিব ক্রিয়েটে। আচ্ছা, ক্রিয়েটে চাপ দেওয়ার পরে এরকম একটা জিনিস আসবে। আচ্ছা, এই ফাইলটা আমরা ডিলিট করে দেব, এই ফাইল আমাদের দরকার নাই, ডিলিট। ঠিক আছে, এইরকম একটা কাহিনী হয়েছে। হ্যাপি করতো। আমি তো ইয়া করছি না, ক্রিয়েট করছি না তো। নিউ, আমি কি কি স্টেপ ফলো করছি না করছি, ভাই। যে ফার্স্টে আমি নিউ এ চাপ দিছি না, হুম। নিউ এ চাপ দিয়া ক্রিয়েটে চাপ দিছি, ক্রিয়েটে চাপ দেওয়ার পরে এরকম আসছিল, একটা ফাইল আছিল এখানে, মেইন ডট পাই, ওই পাইটারে ডিলিট করে দিছি। এখন এই যে প্লাস আছে না, এখানে প্লাস, প্লাসে চাপ দিই। প্লাসে চাপ দিছস, হ্যাঁ দিছি। তারপরে পাইথন ফাইল, এখানে আমরা নতুন একটা পাইথন ফাইল লিখবো, তো পাইথন ফাইলে চাপ দিলাম। পাইথন ফাইলের একটা নাম দিব, নামটা দিবি অ্যাপ ডট পাই। পাইথন ফাইল অ্যাপ পাইথন ফাইল ডট পাই। অ্যাপ ডট পাই। আচ্ছা, ডট পাই মানে হইলো, এটা হলো ফাইলের একটা এক্সটেনশন বলা হয়। অর্থাৎ কি টাইপের ফাইল আমার আছে ওইটা আমারে বোঝায় দেয় এই এক্সটেনশন গুলা। তার মানে প্রত্যেকটা পাইথন ফাইলের লাস্টে ডট পাই থাকবে। বুঝতে পারলাম? তো এই প্রত্যেকটা পাইথন ফাইলের শেষে ডট পাই একটা এক্সটেনশন থাকবো। এটা মূলত প্রত্যেকটা পাইথন ফাইলের শেষেই থাকে। বুঝছো? এই যে এইটুকু ডট পাই, এটা হলো এক্সটেনশন একটা ফাইলের। তো এক্সটেনশন কি বোঝায়, যে একটা ফাইল কি টাইপের ফাইল ওটা তোমার বুঝতে সাহায্য করে ওই এক্সটেনশনটা। তো অ্যাপ ডট পাই আমরা দিয়ে এন্টার দিব। পরে এই যে এরকম আসা পড়ছে না আবার, এই পাশে দেখো অ্যাপ ডট পাই আসছে না। হ্যাঁ। আচ্ছা, এরপরে এই যে এখানে একটা কার্সর জ্বলে নেবে করতেছে, নিবো নিবো করতেছে। আচ্ছা, এক সেকেন্ড, সেটা স্ক্রিন তো জুম আউট করা যায়। একটু দাঁড়া, আমি সেটিংসে ইয়া ওই টেক্সটের ফন্ট সাইজটা একটু বড় করি। এটা বেশি বড় হয়ে গেছে। এক সেকেন্ড, 18। আচ্ছা, এখন দেখা যায় না? হ্যালো? হুম হুম। দেখা যায়, দেখা যায়, দেখা যায়। এইখানে লাস্ট ফার্স্টের প্রোগ্রামটা দেখি। প্রোগ্রাম হইতেছে প্রিন্ট, তারপরে ভিতরে একটা কিছু হ্যাঁ লেখা, তো হ্যালো ওয়ার্ল্ড। এটা লেখার পরে
আমরা চাইলে এই কোডটুকুরে রান করতে পারি, হ্যাঁ। এই যে আমার কোডটা আছে না এখানে, মাত্র এই কোডটা লিখলাম একটা লাইন। আচ্ছা, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় আমি যদি রান করি, তারপরে দেখে গেছি, তো রান করার জন্য আমরা এই যে এই বাটনে চাপ দিব, এই যে এখানে প্লে বাটন যেটা আছে, ঠিক আছে। এটাতে রান চাপ দিন। অ্যাপ এ বাটনে। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে চাপ দিলে এই যে নিচে একটা টার্মিনাল উইন্ডো আসে, এটাতে বলা হয় টার্মিনাল উইন্ডো। এই যে নিচে, অর্থাৎ রান, আমার অ্যাপটা রান হয়েছে, যেটা আমার এইটুকু শো করতেছে। অর্থাৎ উপরের টুকু দেখার দরকার নেই, উপরের টুকু এমনি ডিরেক্টলি দেওয়া। নিচে আমার কোডের জিনিসগুলো দেওয়া থাকবো। যে এখানে আমি মাত্র কি করলাম তাহলে, এই লাইনটা লেখা আমি, এই যে আমার ভিতরের যে টেক্সটটা ছিল না, এই টেক্সটটা এইখানে আমি মানে প্রিন্ট করাইছি, বা আউটপুট হিসেবে আমি এটা পাইছি। ঠিক আছে, এইটুকু লেখার ফলে ভিতরে যদি আমি চেঞ্জ করে দিই, মনে করি ভিতরে দিলাম দিস ইজ, এরকম একটা লেখা দিলাম, তারপর আবার যদি রানে চাপ দিই, তো লেখাটুকু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো। হুম হুম